নমস্কার। কিষাণ বাণীর আসরে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই অনুষ্ঠানটি আপনারা শুনছেন ভারত সরকারের কৃষি ও কিষাণ কল্যাণ মন্ত্রকের সহায়তায়। এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন কৃষি বিশেষজ্ঞ কাজল কুমার সাহা, সহ কৃষি অধিকর্তা, লাভপুর ব্লক। নমস্কার কাজল বাবু। নমস্কার। আদা উদ্ভিদের পরিবর্তিত কাণ্ড, যা মানুষের মশলা এবং ভেষজ ওষুধ হিসাবে ব্যবহৃত হয়। খাদ্য শিল্পে, পানীয় তৈরিতে, আচার, ঔষধ ও সুগন্ধি তৈরিতে আদার প্রচুর ব্যবহার রয়েছে। এছাড়াও রপ্তানিযোগ্য ফসল হিসাবেও আদার যথেষ্ট চাহিদা রয়েছে এবং সারা বছরই পাওয়া যায়। তাই আদার যথেষ্ট ভালো বাজার দরও রয়েছে। তাই বিকল্প ফসল হিসাবে আজ আদা যথেষ্ট জনপ্রিয় এবং লাভজনক একটি ফসল। এসব কথা মাথায় রেখেই এ আসরে আজ আমাদের আলোচনার বিষয় বৈজ্ঞানিক পদ্ধতিতে আদা চাষ। আমরা প্রথমেই জানতে চাইছি যে বিকল্প ফসল হিসাবে আজ আদা চাষের গুরুত্ব কতখানি? বিকল্প চাষ হিসাবে আদা চাষের গুরুত্ব অনেকটাই। কারণ চাষি ভাইরা গতানুগতিক পদ্ধতিতে ধান, আলু বা কিছু কিছু ফসলের চাষ করেন এবং সেই চাষ করে তাদের যে লাভ, সেই লভ্যাংশটা আহ, খুব বেশি হয় না। এছাড়াও প্রকৃতির যে ভূগর্ভস্থ জল, সেই জলেরও প্রচুর অপব্যবহার হয় ধান চাষের মাধ্যমে। বিশেষ করে দুবার ধান চাষ, বিশেষ করে রবি সিজনে যে ধান চাষ হয় সেটাতে পুরোপুরি ভূগর্ভস্থ জল সাবমার্সেল বা অন্য কিছুর মাধ্যমে ব্যবহার হয়। এইসব দিক বিবেচনা করে এবং লভ্যাংশের দিক থেকেও বিবেচনা করে দেখলে দেখা যাবে যে আদা চাষ কিন্তু প্রচুর লভ্যাংশযুক্ত একটি ফসল এবং তার সাথে মানুষের একটা নিত্য প্রয়োজনীয় খাবার বলা যেতে পারে। এবং সব দিক দিয়ে হিসাব করলে বিকল্প চাষ হিসাবে আদা চাষ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বর্তমান সমাজে। অর্থাৎ বিকল্প চাষ হিসাবে আদা চাষ জনপ্রিয় হতে পারার তিনটি কারণের মধ্যে অন্যতম কারণ হচ্ছে মানুষের কাছে আদার যথেষ্ট প্রয়োজনীয়তা রয়েছে। দু নম্বর আমরা বলতেই পারছি যে আদা হচ্ছে এমন একটি ফসল যেটি চাষ করতে গেলে পরিবেশের ওপর সেরকম ভাবে কোনো ক্ষতিকর প্রভাব পড়ছে না। এবং তিন নম্বর অবশ্যই যে এটি অত্যন্ত লাভদায়ক বা লাভজনক একটি ফসল। হ্যাঁ, একদমই। এবারে যেটি জানতে চাইছি সেটি হচ্ছে যে আমাদের এই এলাকা অর্থাৎ বীরভূম, বর্ধমান, মুর্শিদাবাদের মৃত্তিকা, জলবায়ু ইত্যাদি এই চাষের জন্য কতখানি উপযোগী? এই চাষের জন্য একদমই উপযুক্ত। কারণ হচ্ছে আদা চাষের জন্য যেটা দরকার হয়, গরম ও বেশি আপেক্ষিক আর্দ্রতাযুক্ত স্থানের প্রয়োজন হয়, বেলে বা বালি দোআঁশ মাটির প্রয়োজন হয় এবং জৈব পদার্থযুক্ত মাটি প্রয়োজন হয়। এ হচ্ছে প্রধান গুরুত্বপূর্ণ বিষয়। আবহাওয়ার দিক থেকে দেখতে গেলে আমাদের এখানে এই আবহাওয়া আছে, মাটিও এই রকমই আছে। এখন বাকি থাকছে জৈব পদার্থযুক্ত মাটি, যেটা কৃত্রিমভাবেও অ্যাড করা যেতে পারে। বিভিন্ন জৈব পদার্থ জমিতে অ্যাড করলেই কিন্তু মাটি জৈব পদার্থযুক্ত হয়ে যাবে। সুতরাং আদা চাষ করা যেতেই পারে, কোনো অসুবিধা নেই। এবারে আসি আমাদের আজকের বিষয় অর্থাৎ বৈজ্ঞানিক পদ্ধতিতে আদা চাষ। জানতে চাইছি যে ঘরোয়া পদ্ধতিতে অনেকেই আদা চাষ করে থাকেন, তো এই ঘরোয়া পদ্ধতি ও বৈজ্ঞানিক পদ্ধতি এই দুইয়ের মধ্যে তফাৎটা ঠিক কোন জায়গায়? ঘরোয়া পদ্ধতি অর্থাৎ অনেকেই টবে চাষ করে, টবে চাষ করলেও কিন্তু আদা চাষ হয়। এছাড়াও অনেকে হয়তো বাড়ির মধ্যে অল্প একটু জায়গা, সেই জায়গাতেও কিচেন গার্ডেনের মতো করে সেখানেও কিন্তু আদা চাষ করে অনেকে। আর বৈজ্ঞানিক পদ্ধতি অর্থাৎ সেখানে জমির পরিমাণটা অনেক বেশি হবে এবং সেখানে একটা নির্দিষ্ট লাইন এর মাধ্যমে নির্দিষ্ট দূরত্বে আদাটাকে বপন করতে হয় এবং এই সায়েন্টিফিক সমস্ত রকম পদ্ধতি, ওষুধ স্প্রে করা থেকে আরম্ভ করে সমস্ত কিছু মেনে চলে যে পদ্ধতি, সেটা হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতি। এখন এই ঘরোয়া পদ্ধতিতেও আদা চাষে লাভ হয়, কিন্তু ঘরোয়া পদ্ধতি যেহেতু ঘরের খাবারের জন্য শুধু সেটুকুই হয়। কিন্তু যদি লাভ করতে হয় ব্যবসায়িক ভিত্তিতে, তাহলে অবশ্যই বৈজ্ঞানিক ভিত্তিতে এবং বেশি জমিতে চাষটা করতে হবে। মূলত কোন সময় এই চাষের জন্য উপযুক্ত? সময় বলতে মেনলি বৈশাখ জ্যৈষ্ঠ মাসে এটাকে বপনের উপযুক্ত সময়, অর্থাৎ এপ্রিল থেকে মে মাস। এবং এটি 8 থেকে 9 মাস পর্যন্ত ফসলটি থাকে এবং তারপরে এটি ম্যাচিওর হয়। অর্থাৎ সময় হিসাবে দেখতে গেলে আমরা এই সময়টা অতিক্রম করে এসেছি এই মুহূর্তে। হ্যাঁ, একদম।
কিন্তু আগামী বছরের জন্য যারা চাষাবাদের কথা ভাবছেন, অর্থাৎ এই যে ধানের মরশুম চলছে, এর পরেও যারা দ্বিতীয়বার ধান চাষ করার কথা ভাবছেন, তারা কিন্তু প্রকৃতির জল অযথা অপচয় না করে এই চাষের কথা ভাবতেই পারেন। এই জন্যই আগাম আদা চাষের কথা ভেবে আমাদের আজকের এই আলোচনা। হ্যাঁ, সেটা অবশ্যই। তার সাথেও যারা চাষ করে ফেলেছেন অলরেডি তাদেরও পরবর্তী যে পর্যায় বা পরবর্তী যে পরিচর্যা সেই ব্যাপারগুলো তাদের জানা দরকার। সেই হিসাবেও আজকের আলোচনা আমাদের গুরুত্বপূর্ণ হবে। এবারে জানতে চাইছি যে আদা চাষের জন্য ভালো বীজ কৃষক বন্ধুরা কোথায় থেকে এবং কিভাবে সংগ্রহ করবেন? যে কোনো কৃষি ফার্ম, সরকারি কৃষি ফার্ম থেকে পেতে পারে, এছাড়াও কৃষি বিজ্ঞান কেন্দ্র সেখান থেকে পেতে পারে। এছাড়াও যেখান থেকে আদা চাষ হয়, যে এরিয়ায় ভালো আদা চাষ হয়, তাদের কাছ থেকেও চাষি ভাইরা কালেকশন করতে পারে। অন্যান্য চাষের মতোই বীজ শোধন কি এখানেও অত্যন্ত গুরুত্বপূর্ণ? কি হ্যাঁ, মনে হয়? বীজ শোধন করা দরকার। কারণ হচ্ছে আদা চাষে আম, উম, যে পচন রোগ একটা হয়, আদার যে পচন রোগ সেটা হয়, এবং সেই কারণে বীজ শোধন যদি আগে থেকে করে নেওয়া হয় তাহলে পরবর্তীকালে সেই রোগ অনেক কম হবে। এবং বীজ শোধনের ক্ষেত্রে ম্যানকোজেব বা ডাইথেন M45, যেটি 30 মিনিট ডুবিয়ে তারপর সেটিকে ছাওয়াতে শুকিয়ে তারপর সেটিকে বপন করতে হয়। আচ্ছা, এবারে জানতে চাইছি যে আদা চাষ করতে গেলে চাষি বন্ধুদের কি কি বিষয় মাথায় রাখতে হবে, অর্থাৎ তারা কি কি বিষয়ে আগাম সতর্কতা অবলম্বন করবেন? আদা চাষের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে জমিতে জল যেন জমে না থাকে, এটা গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে যখন ম্যাচিওর হবে, অর্থাৎ হারভেস্টিং এর জাস্ট 1 মাস আগে, ফসল তোলার 1 মাস আগে পর্যন্ত কোনো রকমই জল দেওয়া যাবে না। সেই সময় ড্রাই ওয়েদার দরকার, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে আছে বা আমাদের বীরভূম বর্ধমান জেলায় আছে। এছাড়া হচ্ছে রাইজোম রট যেটা বললাম, বা ভাইরাল ডিজিজ একটা হয় যেটা কারণে আদা পচে যায়। সুতরাং সেটার জন্য যথেষ্ট পরিমাণে যে পেস্টিসাইড সঠিক পদ্ধতিতে সেটিকে স্প্রে করা দরকার। এছাড়াও হচ্ছে আদা তুলে নেওয়ার পরে আফটার হারভেস্টিং সেটাকে সংরক্ষণ করা দরকার, কারণ পচে যাওয়ার একটা চান্স থাকে, এবং সেটা যথাযথ পদ্ধতিতে সেটাকে সংরক্ষণ করতে হবে। এই 3টে বিষয় মাথায় রাখলে আর কোনো অসুবিধা নেই। অর্থাৎ তিনটি বিষয়ের কথা আপনি যেগুলি বললেন সেগুলি কিন্তু একটি একদম প্রথম দিকের, একটি মধ্যবর্তী পরিচর্যার মধ্যে পড়ছে এবং একদম শেষে এটি সংরক্ষণও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবারে চলে আসছি জমি প্রস্তুতি, চারা তৈরি এবং বপন পদ্ধতি কেমন হওয়া উচিত এক্ষেত্রে? জমি তৈরি বলতে জমির মাটিটা একদম ঝুরঝুরে হতে হবে। সেই জন্য এটাকে আধুনিক কৃষি যন্ত্রপাতি হোক বা লাঙল দিয়ে হোক সেটাকে চাষ করে রাখতে হবে। এটা 1 নম্বর। নেক্সট হচ্ছে এখানে চারা তৈরির আলাদা করে কোনো ব্যাপার নেই। অর্থাৎ ডাইরেক্ট যে আদা, সেই আদাটাকে রাইজোম হিসাবে অর্থাৎ পিস পিস করে কেটে নিতে হয়, এবং সেই রাইজোমের সাইজ হবে 4 থেকে 5 সেন্টিমিটার, অর্থাৎ যেখানে পেকা বেরিয়ে থাকে বা প্যাক বেরিয়ে থাকে, এবং 25 থেকে 30 গ্রাম মোটামুটি ওয়েট হবে। এইরকম আলাদা আলাদা রাইজোম করে সেগুলোকে লাইনে করে সেটাকে যদি বপন করা হয় তাহলে সেই ক্ষেত্রে লাভ বেশি হবে। লাইনের দূরত্ব হবে 30 সেন্টিমিটার, এবং একটা আদা থেকে আর একটা আদার যে রাইজোমের যে দূরত্ব বপনের, সেই দূরত্বটা হবে 25 সেন্টিমিটার, অর্থাৎ 25 × 30 সেন্টিমিটার। এবং যে ডেপথে পোতার দরকার সেটা হচ্ছে 4 থেকে 5 সেন্টিমিটার। এই পদ্ধতিতে মোটামুটি আদাটাকে পুঁততে হয়। এবং এই জমি তৈরির সময়েই যদি জৈব সার মিশিয়ে ভালো করে জৈব সার দিয়ে দেওয়া হয়, গোবর সার বিশেষ করে যদি দিয়ে দেওয়া হয় বা নিম খোল দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু জমির যে উর্বরতা সেটাও বৃদ্ধি পাবে, এবং আলটিমেটলি ফসলের উৎপাদনও বৃদ্ধি পাবে। আমরা শুনলাম জমি প্রস্তুতি, চারা তৈরি এবং অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সেটি ছিল বপন পদ্ধতি। মাঝে আমরা বিভিন্ন সারের কথাও আমাদের এই আলোচনার মধ্যে এলো। জানতে চাইছি বিস্তারিতভাবে এই চাষে সার প্রয়োগ ব্যবস্থা কেমন হওয়া উচিত? সার প্রয়োগ হচ্ছে প্রথমে 3 থেকে 3.5 টন প্রতি বিঘায় গোবর সার, তার সঙ্গে 25 কুইন্টাল নিম খোল, এবং এর সঙ্গে NPK 75:50:50, আর P2O5 অর্থাৎ ফসফেট জাতীয় সার, P2O5টা হচ্ছে দিতে হবে, এবং তার সঙ্গে পটাশ K2O, এই সার দিতে হবে জমি তৈরির সময়। এবং 40 দিন পরে আবার একবার নাইট্রোজেন এবং পটাশ সার আর একবার দিতে হবে, এবং 60 দিন পরে আর একবার পটাশ এবং নাইট্রোজেন আর একবার সার দিতে হবে। এই হচ্ছে রেট মোটামুটি, অর্থাৎ প্রতি বিঘাতে 75 কেজি নাইট্রোজেন, 50 কেজি ফসফরাস এবং 50 কেজি পটাশ, এই হারে।
অর্থাৎ এটি ৩ ভাগে ভাগ করে যথাসময়ে প্রয়োগ করতে হবে। হুম। একবার জমি প্রস্তুতির সময়, তারপরে একবার এবং একদম শেষে ৬০ দিনের মাথায় আরেকবার। হ্যাঁ। যেকোনো ফসলেরই প্রধান শত্রু হচ্ছে রোগ এবং পোকামাকড়ের আক্রমণ। আমরা আগেই শুনেছি যে পচন রোগ এই আদা চাষের ক্ষেত্রে অত্যন্ত মারাত্মক একটি রোগ। জানতে চাইছি আরো কি কি রোগের সম্ভাবনা এই চাষের ক্ষেত্রে থেকে থাকে এবং প্রতিকারের উপায় কি? কন্দপচা বা সপ রট যেটা বললাম, এটা ছাড়াও ব্যাকটেরিয়া জনিত ধসা রোগ হয়, কাণ্ড ছিদ্রকারী পোকা হয়, পাতা গোটানো পোকা হতে পারে, কন্দের আঁশ পোকা হতে পারে। এই হচ্ছে মোটামুটি রোগ এবং পোকা। এখন প্রতিকার বলতে যেটা, সপ রটটা খুবই গুরুত্বপূর্ণ। এই ক্ষেত্রে রোগ দেখা দিলে 0.3% ম্যানকোজেব দ্বারা মাটি ভালোভাবে ভিজিয়ে দিন, প্রকোপ কমবে। বা বীজ কন্দগুলিকে প্রথমে লাগানোর সময় যেটা বীজ শোধন বললাম সেটা করা যেতে পারে। আর ব্যাকটেরিয়া জনিত রোগের ক্ষেত্রে বীজকন্দ বপনের আগে 200 ppm স্ট্রেপ্টোসাইক্লিন দ্রবণে 30 মিনিট ভিজিয়ে রেখে যদি বীজ শোধন করা হয় তাই সেই ক্ষেত্রে এই রোগটি কমে যায়। কাণ্ড ছিদ্রকারী পোকার ক্ষেত্রে ম্যালাথিয়ন 0.1% যদি স্প্রে করা যায় তাহলে কাণ্ড ছিদ্রকারী পোকা মরে যায়। আর পাতা গুটানো পোকার ক্ষেত্রে কার্বারিল বা সেভিন যেটা 0.1% স্প্রে করতে হবে 15 দিন অন্তর 2 বার। আর কন্দের আঁশ পোকার ক্ষেত্রে কুইনালফস 1% দ্রবণে বীজকন্দ সংরক্ষণ ও লাগানোর আগে 30 মিনিট ডুবিয়ে রেখে তারপর ছাওয়াতে শুকিয়ে সেগুলোকে সংরক্ষণ করতে হবে। বারবার আসছে যে সংরক্ষণের দিকে বিশেষভাবে নজর দিতে হবে। জানতে চাইছি ফসল তোলা এবং সংরক্ষণ এই দুইয়ের ক্ষেত্রে চাষিরা কিভাবে যত্নবান হবেন? ফসল তোলা ক্ষেত্রে সাধারণভাবে আদা লাগানোর 6 থেকে 7 মাস থেকে শাখা আদা তোলা যায়। আদা তোলার পর সেটিকে ভালোভাবে ধুয়ে ও ছাওয়াতে শুকোতে হবে এবং তা বাজারজাত করা দরকার। আর শুকনো আদার জন্য 8 থেকে 9 মাসের মধ্যে আদা জমি থেকে তুলতে হবে। কাঁচা আদার গড় উৎপাদন মোটামুটি 1500 টন প্রতি হেক্টর হয় এবং এটি শুকোলে এর ওজন কিছুটা কমে যায়। এই হচ্ছে আদা মোটামুটি সংরক্ষণ। এবং সংরক্ষণের আরও ব্যাপার আছে। সংরক্ষণ হয়ে যাওয়ার পর মাটি তোলার পরে সেটি যদি শুকনো জায়গায় রাখতে হবে এবং বালির ভিতরে যদি রাখা যায় তাহলে আদা ভালো থাকে, বা কাঠের গুঁড়োর মধ্যে আদা রাখলে সেই ক্ষেত্রে আদা ভালো থাকবে। এই হচ্ছে মোটামুটি সংরক্ষণ। আচ্ছা, সব চাষেরই শেষ কথা হচ্ছে সেই লাভের অঙ্ক। তাই জানতে চাইছি যে এই চাষে ফলন কেমন পাওয়া যায় এবং চাষি কতখানি লাভবান হতে পারেন এই চাষের দ্বারা? ফলন প্রতি হেক্টর অর্থাৎ 7.5 বিঘা জমির ক্ষেত্রে 1500 টন বলা যেতে পারে, বা বিঘাতে 200 টন, বা শতকে যদি বলা হয় 112 থেকে 120 কেজি। এ হচ্ছে ফলন। এবং লাভ, প্রচুর লাভ, যেটা প্রথমে বলেছিলাম। সমস্ত রকম খরচ খরচা সব বাদ দিয়েও প্রতি হেক্টরে অর্থাৎ প্রতি 7.5 বিঘাতে প্রায় 15 লাখ টাকা পর্যন্ত লাভ হয়। অর্থাৎ এই চাষ যথেষ্ট লাভজনক। হুম, অবশ্যই। আমি যদি আমাদের এলাকার চাষি বন্ধুদের কথা ভাবি, তাহলে আপনি চিত্রটা কেমন দেখছেন? আমাদের এলাকার কৃষক বন্ধুরা কি এই চাষে উৎসাহী? উৎসাহী বলতে, আমাদের যেটা প্রথমে বলছিলাম, আমাদের চাষি ভাইরা এত কিছু জানেই না। তারা গতানুগতিক পদ্ধতিতে সেই পূর্বপুরুষের পদ্ধতি মেনে চলে তারা সেই ধান চাষ করে, আলু চাষ করে। রিসেন্টলি আমাদের এখানে সর্ষে চাষটা ভালো হচ্ছে। কিন্তু এই যে আদার্স এই সমস্ত বিকল্প ফসল যেগুলোতে এত লাভ, সেই জিনিসটা কিন্তু চাষি ভাইরা জানে না বা অভ্যস্ত নয়। সুতরাং এই চাষ সেইভাবে হয় না। কিছু মুষ্টিমেয় চাষি তারা এই ধরনের বিকল্প কিছু ফসলের চাষবাস করে থাকেন। আজ সময় একদম শেষ। তাই এই শেষ সময়ে এসে আপনি শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে কি পরামর্শ দেবেন? শ্রোতা বন্ধুদের পরামর্শ এটাই দেবো যে আদা চাষ করুন। আপনার জেলার যে হর্টিকালচার ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করলে ওনারা আরও ভালো পরামর্শ দেবেন। প্রচুর সাবসিডিজ, প্রচুর স্কিম আছে, সেই প্রকল্পের সহায়তাও নিতে পারবেন। এবং আদা চাষ বেশি করে করুন, তাহলে আপনার কিন্তু নিজের লাভটা অনেক বেশি হবে। এবং এর আগেও যে জিনিসগুলো বলেছিলাম, অর্থাৎ বিশেষ করে হারভেস্টিংয়ের টাইমটাই, অর্থাৎ শেষের দিকে যেন জমিতে জল না জমে, এইটা মনে রাখতে হবে। আর আদাটা সংরক্ষণ করার প্রসেসটা ঠিকঠাক জানতে হবে। এবং আদা আগে থেকে আপনাকে ঠিক করে রাখতে হবে যে প্রচুর আদা যদি হয় সেই ক্ষেত্রে আপনি কোথায় বিক্রি করবেন। বিক্রির যদিও কোনো সমস্যা নেই, বাজারে বিক্রি হয়ে যাবে, কিন্তু বিক্রির সময় সঠিক দামটা পাওয়ার জন্য আপনাকে আগে থেকে প্ল্যানিংটা করে রাখতে হবে। একদম তাই। আমরা দেখতেই পাচ্ছি যে যুগ বদলাচ্ছে, আর তার থেকেও দ্রুত গতিতে বদলাচ্ছে কৃষি সংক্রান্ত চিন্তাভাবনা। দরকার আপনাদের এগিয়ে আসা। আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের কাজে লাগবে। বৈজ্ঞানিক পদ্ধতিতে আদা চাষ অবশ্যই আপনাদের কাছে অত্যন্ত লাভজনক একটি চাষ হিসাবে ধরা দেবে, এই আশা আমরা রাখছি।
এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন কৃষি বিশেষজ্ঞ কাজল কুমার সাহা, সহ কৃষি অধিকর্তা, লাভপুর ব্লক। অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। সকলকে ধন্যবাদ ও শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের কিষাণ বাণী অনুষ্ঠান। নমস্কার।